দেবশঙ্কর, ধন্যবাদ এখানে আজকে আসার জন্য আমাদের এই রেডিও ইবিসি ড্রামা ক্লাবে। আমি সত্যি অত্যন্ত খুশি এবং তোমাকে স্বাগত জানাচ্ছি। অনেক কথা তোমার সঙ্গে বলার ইচ্ছা আছে, অনেক কথা জানার ইচ্ছা আছে। যতটুকু সম্ভব এই কম সময়ের মধ্যে আমি চেষ্টা করব। প্রথম কথা বলি যে তোমাকে কনগ্র্যাচুলেশনস, অভিনন্দন তোমার সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডের জন্য। আশা করি আরও আরও অনেক কিছু আসবে ভবিষ্যতে, কারণ মনে তো হয় যাত্রা সবে শুরু। হ্যাঁ, তোমাকেও আমার অভিনন্দন এই কারণে যে তুমি নিজের মানে তোমার নাট্যকার পরিচয় বা অভিনেতা পরিচয় বা নাট্যকর্মী পরিচয় এইটার সঙ্গে সংযুক্ত এরকম একটা পরিচয় তৈরি করতে পেরেছো, যেটা তুমি যে রেডিও এরকম একটা কাজ করছো এবং একটা অন্যরকম পরিচয় নিজের তৈরি করছো, তার সঙ্গে আমাদের মতো মানুষদের হাজির করবার চেষ্টা করছো শ্রোতার কাছে। এটা দারুণ একটা ব্যাপার। তো আমি নিজে অনেক রকম থিয়েটারের কাজের সঙ্গে সংযুক্ত থেকে আরও অনেকগুলো কাজে যেতে চাই, মানে টেলিভিশনে, রেডিওতে। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা আমার খুব আনন্দ লাগলো যে এখানে এসে এত দূরে এসে তোমাকে আর একটা অন্য ভূমিকায় পেলাম। সেই জন্য তোমার তোমাকে অভিনন্দন জানাচ্ছি বটে। আর তুমি যে আমাকে অভিনন্দন জানালে সেই প্রসঙ্গে বলি যে আমরা, তুমি যখন আমার থিয়েটার দেখতে যাও কলকাতায় বা আমার থিয়েটার নিয়ে আলোচনা করো, তখনই খানিকটা পুরস্কার পাওয়া হয়। আর তারপরের পুরস্কারগুলো এগুলো লাগে কিন্তু আমি নিজে যখন শিশির কুমার ভাদুড়ি সাজি, তখন আমি গিরিশ ঘোষের সংলাপ বলি এবং সেটাকেই বিশ্বাস করি যে আসল পুরস্কার যেদিন এই অভিনয়ের কাজটার মধ্যে এসেছি সেদিনই পেয়ে গেছি। এবং সেই পাওয়াটাকে যত বেশি বাড়িয়ে তোলা যায় মানে নিজের কাছে, ততই বেশি পুরস্কার প্রাপ্তি হয় বলে আমার মনে হয়। হ্যাঁ, মানে সেটা সেটা তো অভিনেতা একজন নিজে থেকে ভেতর থেকে অনুভব করে। নিশ্চয়ই সেটা বাইরে থেকে লোকের জন্য যে তকমার জন্য পুরস্কারগুলো হয়তো পুরস্কারগুলো প্রয়োজন হয়। লাগে, কিন্তু ওই কারণে বাইরের লোকের সম্পর্কে গিরিশ চন্দ্র ঘোষের, মানে আমাদের বাংলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, হ্যাঁ। তার 4 লাইন আছে। আমি শিশির কুমার ভাদুড়ি যে সেই লাইনগুলো বলতাম। শিশির কুমার ভাদুড়ি একসময় পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি একটা জাতীয় নাট্যশালা চেয়েছিলেন, সেটা পাননি। অথচ সরকার যখন পুরস্কার দিচ্ছেন তখন তিনি বলছেন, ওটা নিয়ে আমি কি করব, আমার থিয়েটার করার জায়গা নেই। তাই আমি যখনই পুরস্কার পাই তখনই মনে পড়ে আমার সেই বন্ধুদের কথা যে যারা থিয়েটার করছেন কিন্তু পুরস্কার পাননি, কিন্তু মন দিয়ে করছেন। তারা আমার মনে হয় পুরস্কার একটা স্বীকৃতি দেয়, তো মানে তা অন্যরকমভাবে ভাবতে শেখায় দর্শককেও যে এই লোকটার কাছে যেতে হবে বা এর নাটক দেখতে হবে। কিন্তু সেই সঙ্গে আমার অন্য বন্ধুরা যারা করছেন, আমার মানে মনে হয় তাদের কথা এই কারণে যে তারা কি এই মুহূর্তে পেলেন না বলে পিছিয়ে পড়লেন বা এরকম এরকম কিছু নয়। কারণ ওই গিরিশ ঘোষের সংলাপটাই বলতে চাই যে পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি হৃদে সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। বাহ, এই বাহ, যে আশার নেশা, এইটাই হচ্ছে আসল পুরস্কার। সবচেয়ে বড় কথা। আরেকটা প্রশ্ন আমার তোমাকে বলি যে তুমি তুমি যখন অভিনয় করো বা তুমি যে এই শিল্প জগৎটাতে রয়েছো, তোমার মূল অনুপ্রেরণা কি? তোমার ইন্সপিরেশনটা কি? তাগিদটা কোথা থেকে আসে? বা বা তাগিদটাই বা কি? কেন করো? আমার 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 ধারণা এই পারফর্মিং আর্টসে, মানে শুধু নাটকে নয়, যিনি এই সমস্ত কাজের মধ্যে থাকেন তার যেরকম হয় বলে আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ধরা বলার কথা যেটা, আমার নিজের একটা প্রকাশ চাই বলে মনে হয়। আমার এখন প্রকাশ তো নানান রকম। আমি যখনই বাড়ি থেকে বেরোই লোকে আমাকে দেখে দেবশঙ্কর হালদার, 5 ফুট 8.5 ইঞ্চি লম্বা, গায়ের রং মাঝারি, এই যে এই যে মানুষটা, এই মানুষটাকে দেখিয়ে আমার সুখ হয় না। আমার ভেতরে অজস্র মানুষ আছে যে মানুষগুলো আমার এই পাড়া প্রতিবেশীর মতোই, এবং আমার পাড়া প্রতিবেশীর চৌহদ্দি ছাড়িয়ে, আমার দেশের চৌহদ্দি ছাড়িয়ে আরও অনেক দূরে, এই যে এখন যেখানে বসে আছি, হয়তো এখানকার বেশ কিছু মানুষের গল্প আমার ভেতরে রয়েছে। তো আমার প্রতিনিয়ত সেই মানুষগুলোর সঙ্গে একাত্ম হতে ইচ্ছে করে, মনে মনে করতে চাই যে আমার অভিজ্ঞতার সঙ্গে তাদের অভিজ্ঞতা, তাদের ব্যথা বেদনা ভাব ভালোবাসাকে একটু ভাগ করে নিই। তাই আমি বারে বারে আমার ভেতরের কথা বলতে চাই, যে কথা আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেগুলো অন্য চরিত্রের মাধ্যমে বেরিয়ে আসে। একেবারেই তাই। এবং একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি সেক্ষেত্রে এমন কোনো ব্যাপার আছে যে কোনো বিশেষ ধরনের চরিত্র তোমার করতে ভালো লাগে? কোনো তোমার সেরকম যে আমি এই ধরনের চরিত্র অভিনয় করতে চাই বা করতে প্রেফার করি? হ্যাঁ, আমাদের হয় যেটা, সেটা হচ্ছে যে আমি তো খুব নিয়মিত অভিনয় করি, একটু বেশিই করি। হ্যাঁ, হ্যাঁ, তো এখন কটা? এখন 23টা? 23টা নাটকে 23টা অভিনয় করি, নাটক, হ্যাঁ। কিন্তু 23টার মধ্যে 17টা খুব নিয়মিত হয় আর বাকিগুলো একটু অনিয়মিত। কিন্তু এতগুলো থিয়েটার করার ফলে
অনেক সময় লোকে মানে আমার গুরুজনেরা এতগুলো করা উচিত কিনা সেই নিয়ে বা উপদেশ দেন। আমি নিজেও বিশ্বাস করি সংখ্যাটা কোনো বিচার্য বিষয় নয়, যে কেউ একটা নাটক করেও কিছু প্রমাণ করতে পারেন। কিন্তু এগুলো আমি অনেক দিন ধরে করেছি এবং এর মধ্যে কিছু থিয়েটার সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পেরেছে, এখনও হয়। 2002 সালে যে নাটকটা করেছি সেটা এখনও হয়। কিন্তু অভিনেতাদের একটা মুশকিল হচ্ছে যে তারা যদি কোনো একটা নাটকে সফল হন তো চেষ্টা করে চারপাশ তাকে সেই রকম নাটকেই দেখতে, আবার অনেক সময় দেখতে চায়। হ্যাঁ, আর অভিনেতাকে তার বাইরে বাইরে বেরিয়ে আসতে হয় সচেতনভাবে, এবং নাটকের যারা প্রডিউসার তারা হয়তো সেটা চায় সেটা যে চায়। সেই হ্যাঁ। কারণে আমি যখন একটা থিয়েটারে খুব সফল হলাম, তো আমি জানি যে এর পরের নাটকটাও ঠিক ওই রকম আসবে, তারপরের নাটকটাও ওই রকম আসবে। তোমার একটা সচেতন সিদ্ধান্ত থাকে যে এরই সঙ্গে সঙ্গে হয়তো সেই দলটা বা সেই সংগঠনটা বা সেই নির্দেশকটি তত গুরুত্বপূর্ণ নাও হতে পারেন, কিন্তু আমি একটা অন্য চরিত্রের তাগাদায় আমি অন্যরকম চরিত্রের মধ্যে ঢুকি। তো আমি ঘটনাচক্রে সিরিয়াস ক্যারেক্টার যাকে তুলনামূলকভাবে সেগুলো যেমন করেছি, তেমনি হালকা চরিত্রও করেছি নানান রকম। তো এইটা আমার একটা আমার এক্সারসাইজও বটে যে এই এতগুলো থিয়েটারের মধ্যে থাকা, যাতে আমি আমার আমার একটা ঘরানা তৈরি না করে ওটাকে ভেঙে রাখতে পারি। তো সেই কারণে আমি নানান ধরনের চরিত্রের মধ্যে গেছি, নানান ভঙ্গিমায় কথা বলেছি, নানান ছলচাতুরি করেছি। সব মিলে আমি মনে করি যে আমার ভেতরে যে আনন্দ বেদনা, হাসি কান্না এবং ঠাট্টা মেশানো একটা মানুষ আছে, সেই মানুষটাকে আমি কোথাও একটা বার করতে পারছি একটু একটু করে হলেও। কিন্তু ঘরানা ছাড়া তো হয় না, মানে ঘরানা তুমি নিজে তৈরি করে ফেলছো, তোমার অজান্তেই হয়তো তৈরি হয়ে যাচ্ছে। হচ্ছে হয়তো, আমি সেটাই তো কারণ বলছি, মানে কারণ নিশ্চয়ই সেটা খারাপ কিছু নয়, কিছু কারণ কারণ একেবারেই খারাপ না। মানে কারণ সেটাই তো তার এক্সপ্রেশন, তুমি যেটা তার বললে, সিগনেচার তার বা সিগনেচার, তার ভয়েস। আমি বিশ্বাস করি যে একটা ঘরানা তৈরি হয় মানে সবটা মিলে। কিন্তু আমি বলছি যে চরিত্রায়নের ক্ষেত্রেও সেই ঘরানার প্রভাব থাকে। কিন্তু কিন্তু নিজেকে তুমি ভাঙতে চাও হ্যাঁ, বারবার। মানে কিন্তু আমি বলছি সেটাই যেন আমার একমাত্র প্রাপ্তি না হয়। আমার 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 ওই ঘর ভেঙে ফেলাটা, মানে আমার ধারণা ওইটা বলে না যে দেশে দেশে তারই ঘর আছে যার নির্দিষ্ট কোনো দেশ নেই। হ্যাঁ, তো সেই দেশহীন কালহীন, এটাও একটা নাটকের ডায়ালগ, যেখানে এক অভিনেতা বলছেন, আমি সম্প্রতি এই থিয়েটারও করেছি, সেখানে এক অভিনেতা বলছেন যে আমি একটা ঘর চেয়েছিলাম, এই যে ঘরানার কথা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর। আশা ছিল তার চতুর্থ দেওয়াল আমি নিজে হব, একটা সাজঘর, যেখানে ক্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজবো, আহ্লাদিত পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তেই হ্যাজাকের আলোয় চারিদিকে লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে আর বৃত্তের মতো চোখ আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসবো আমার সব কথা নিয়ে। তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব, আর মানুষ মানুষ আমারই মতো সব মানুষ আমার কথা শুনবে, আমাকে ভালোবাসবে। বাহ, বাহ, এই যে অসাধারণ। চাহিদাটা, হ্যাঁ, এই চাহিদাটাই হচ্ছে, মানে আমি একটা দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়াতে চাই। আর সেখানে দাঁড়িয়ে আমি যখন কথা বলবো, এর পরেই নাটকটায় সংলাপ আছে, তখন আসরের চারধারে সবাই কাঁদবে, আর তারই পাশে বসা তার রক্তের শিশুকে জড়িয়ে ধরে বলবে, আমি একে অভিশপ্ত হতে দেব না, আমি ওই সোচ্চারিত নটের মতোই আমার এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। বাহ, এইটাই তো চাহিদা। এটাই সত্যি। মানে এটা কিন্তু একজন অভিনেতার ভেতরের কথা, হয়তো মনের একেবারেই কথা। তাই। একটা কথা এই ঘরানার প্রসঙ্গেই বলি, আমার মনে হয় অন্তত যে কলকাতা থিয়েটারের যে মডেল যেটা ছিল, গ্রুপ থিয়েটার মডেল, তুমি সেটাকে অনেকটাই পাল্টে দিয়েছো। মানে হয়তো হয়তো তার আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু মানে হ্যাঁ, এটা একটা অনেকেই ভাবে বলেন যে 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 এরকম। ব্যাপারটা যে পরিবর্তন হচ্ছে, যে ব্যাপারটা হয়েছে এখন, আম, তার ভালো দিক আছে খুবই, কারণ তাতে তুমি একটা একটা দিকে একটা জায়গায় আটকে থাকছো না। একটা ঘটনার ভালো খারাপ দুই দিক দুই থাকে। দিকে। কিন্তু তোমার কি মনে হয় এই প্রসঙ্গে আরও লোক নামছে এটাতে, এটাতে কি ওভারঅল থিয়েটারের উন্নতি হচ্ছে বলে মনে হয়, নাকি তোমার মানে ব্যক্তিগত, তুমি নিজেকে দেবশঙ্কর থেকে সরিয়ে নিয়ে এসে যদি তোমাকে জিজ্ঞাসা করি? এটা এরকম কারণ এই সমালোচনাটা প্রায় হয়, আলোচনা এইটা হয়। সেটা আমাকেই সবচেয়ে বেশি শুনতেও হয়। সুতরাং এটা আমার কাছে নতুন প্রশ্নও নয়, বা এর অভিব্যক্তিটা নতুন হবে কিনা আমি তাও বুঝতে পারছি না, কেননা মানুষ তো নিজের থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু পারে কিনা আমি জানি না। তো আমি চেষ্টা করলাম, ভাবলাম, কিন্তু পারলাম কিনা সেটা ইতিহাস বিচার করবে। আমি যেটা সচেতনভাবে বা অবচেতনে আমার কাজ করেছে যে
আমার মনে হয়েছিল যে আমাদের যে গ্রুপ থিয়েটার বা থিয়েটার, অন্য ধারার থিয়েটার গ্রুপ বলি বা যাই বলি, আমার যে থিয়েটারের চেহারাটা, সেই চেহারাটার মধ্যে কতগুলো রেজিমেন্টেশনও ছিল। মানে আমার দল, আমার লোক, নিশ্চয়ই। আমার নাটক, এর মধ্যে একটা আমার বিষয় ছিল। সেটা থাকাটা অন্যায় আমি তা বলছি না, কিন্তু এটা এত বেশি আছে বা ছিল যে একটা দল আর একটা দলের প্রায় নাটক দেখেই না। বা এর মধ্যে একটা ছেলে মানুষই ছিল। এই ছেলে মানুষইটা আমার কোনোদিনই ভালো বলে এবং মনে হয় এর একটা কারণ দল ভাঙা। সেই কারণেই দল ভাঙতো। তা আমার যেটা মনে হয়েছিল যে আমাদের থিয়েটার যেমন শিল্প মাধ্যমের এক মাধ্যম আর এক মাধ্যমের সঙ্গে যত বেশি কোলাকুলি করবে, যত বেশি যাতায়াত হবে, ততই তো ভালো। মানে আমি দুজনকে গ্রহণ যত বেশি করতে পারি ততই তো ভালো। কিন্তু ঘটনাচক্রে আমি যখন প্রথম আমার নিজের দলের চৌহদ্দি ছাড়িয়ে অন্য দলের নাটক করতে গেলাম, তখন ওটা একটা বেশ ঐতিহাসিক ঘটনাও বটে। কেন এরকম হবে, কি হলো। কিন্তু থিয়েটারটা যখন জনপ্রিয় হলো, থিয়েটারটা মানে হলো, তখন নিশ্চয়ই আমার দলও বুঝতে পারলো যে আমি কারোর বাড়ি গিয়ে তাস খেলছিলাম না, বা কোথাও গিয়ে মাছ ধরছিলাম না, বা রেসের মাঠে ঘোড়ায় নম্বর লাগাচ্ছিলাম না, বরং থিয়েটারেরই একটা এক্সারসাইজ এবং করছিলাম। তাদেরও লাভ হচ্ছে আমি যে সেই কথাটাই বলছি, হ্যাঁ, মানে এইখানে হলো কি, তো একটা থিয়েটার জনপ্রিয় হলে হয় কি, তখন থিয়েটারেরই সম্মান বাড়ে। এবং তখন এইটা দেখে মানে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে এটা কি করা যায়। কিন্তু যখন চেষ্টা করে পারলাম, এবং আমি আমার নিজের দলেও কাজ করতে অনেক দিন পারলাম, আরও অনেক দলের কাজ করতে পারলাম, তখন আমার থিয়েটারের দলটা কিন্তু এক্সটেন্ডেড, পুরো বাংলা থিয়েটারের প্রত্যেকটা দলই মনে হয় যেন আমার দল। তা এইটা কি সবার ক্ষেত্রে সম্ভব? তুমি বলবে যে তোমার ক্ষেত্রে হলো, তুমি নয় পপুলার, বা তোমাকে চেনে লোকে তাই জন্য হয়েছে, কিন্তু প্রথম দিন থেকে তো চিনতো না। না। কিন্তু আমার ধারণা হচ্ছে যে আমি খানিকটা শ্রম দিয়েছিলাম। আর একটা হচ্ছে ভেতরে একটা সহিষ্ণুতাও লাগে। আমি এটা বিশ্বাস করি যে আমার ওই ঘরানা, যে কথাটা হচ্ছে আমার ঘরানার বাইরেও আরও ঘ্রাণ নেওয়ার মতো কিছু আছে, এটা বিশ্বাস করাটাও একটা শক্তি লাগে আমার ধারণা। তো নিশ্চয়ই। সেইটা যদি নিজের ভেতরে তৈরি করতে পারা যায়, আর পাশ ফেলের হিসেব না করা যায়, তাহলে মনে হয় এটা ভালো এক্সারসাইজ। এর উল্টো যেটা মানে খারাপ দিক যেটা, এটা হচ্ছে যে আমাকে দেখে অনেকেই এই কাজের মধ্যে নেমে পড়লেন, এরকম একটা ঘটনাও ঘটছে। এখন মুশকিল হচ্ছে যেটা, এবং যথেষ্ট তৈরি না হয়ে। এক্স্যাক্টলি আমি সেই কথাটাতেই আসছি। আমি প্রায় 16-17 বছর একটানা এক জায়গায় কাজ করার পর কিন্তু একটা কাজ করতে গেছি, এবং টেলিভিশন করতে গেছি। তার আগে অবধিও করিনি, মানে সিনেমা বলো, টেলিভিশন বলো। তা অনেকেই এটা যথেষ্ট তৈরি না হয়ে মনে করছেন যে উনি তো করছেন, তাহলে আমরা অনেকগুলো দলে পারবো না কেন। এখন কড়াকড়ি ব্যাপারটা, মানে থিয়েটার করা তো মানে শুধুমাত্র আমি কতগুলো দলের সঙ্গে যুক্ত হলাম এটা তো যোগ্যতা না। যোগ্যতা হচ্ছে তুমি কতগুলো ভালো থিয়েটার করতে পারলে। ভালো মন্দের হচ্ছে বড় কথা হচ্ছে তারপরে সেগুলো মানুষ দেখলো কি না, মানে বেশি দিন। তো সেইখানে একটা ফাঁকি পড়ে। এখন এই ফাঁকিটা তো একটা দলে থেকেও অনেক মানুষ করেন। সেটা একটা হতে পারে। এবং আমার মনে হয় এটাতে একটা মানে বাংলা থিয়েটারের একটা দিক যেটা হারিয়ে যাচ্ছিল, প্রফেশনালিজম। মানে আমি প্রফেশনাল বলতে খালি পয়সার কথা বলছি না, কিন্তু সেই প্রফেশনালিজমটা কিছুটা কিন্তু ফিরে আসছে। লোকে দাবি করছে যে এখন এই মানের অভিনয় হোক, তাই তাই না? তো। সেটা একটা এবং সেইটা তোমার কি হচ্ছে, ধরো তোমার যে নিজস্ব দল, সেই দলটায় যারা নিয়মিত আসেন, তাদের মধ্যে সকলেই খুব ভালো অভিনেতা নাও হতে পারেন, কিন্তু শুধুমাত্র তাদের আসার যোগ্যতাটা তার তো শিল্পীর মাপকাঠি হতে পারে না। বরং সেখানে যদি তুমি একজন আমন্ত্রিত অভিনেতাকে এনে অভিনয় করাও, সেখানে তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে করতে এই অভিনেতারাও কিছু শেখে এবং কিছু বুঝতে পারে। তো সেই জায়গায় এটা আমার আমার আদতে কিন্তু এটাকে ভালো এক্সারসাইজ বলেই মনে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। কারণ আমি মনে করি যে তুমি নিজেকে আরও ছড়িয়ে দিতে পারছো, এবং অভিনেতারা অন্যের কাছে, অন্য দলগুলো তা তোমার সাথে কাজ করার একটা সুযোগ পাচ্ছে। আদান প্রদান হয়, কিন্তু ওই রেজিমেন্টেশনটা ভাঙে। মানে একটু অহংকারে লাগে মাঝে মাঝে, যে কি আমার ঘরের মধ্যে একটা বাইরের লোক ঢুকেছে, বা এইরকম হয়। মানে সেটা আমাকে নিয়ে এদের প্রবলেম যে তা বলছি না, আমি বলতে চাইছি যে এই একটু একটু এলোমেলো হয়ে গেল তো স্ট্রাকচারটা। কিন্তু যদি আমি আমার ঘরকে রাখতে পারি বা আমার ঘরানাকে রাখতে পারি, তাহলে কেন আমি আমার গন্ধটাকে অন্য ঘরে দেবো না? মানে একটু কিন্তু আমি একটু বিতর্কের জন্য বলছি যে এটাকে মানে গ্রুপ থিয়েটারের কিছুটা আমি যদি বলি উন্নাসিকতার দিক থেকেই প্রশ্নটা আসে, যে থিয়েটারে স্টার সিস্টেম ব্যাপারটা ছিল না। বলা যেতে পারে দেবশঙ্কর হালদারই স্টার সিস্টেম ব্যাপারটা থিয়েটারে নিয়ে এলো। এখন এটাকে নিয়ে নিশ্চয়ই তোমাকে শুনতে হয়েছে শুনতে কিছু। হয়েছে, এবং এর উত্তরও মজুদ আছে আমার কাছে। মানে আমি বলি সেটা হচ্ছে যে থিয়েটারে ছিল না ঠিকই, কিন্তু থিয়েটারে আমি আমি বলে রেখে আমার মতে সেটা একটা আশীর্বাদ থিয়েটারের পক্ষে। আমি বলি সেটা যেটা হয়, গ্রুপ
থিয়েটার বলা হচ্ছে, কিন্তু আমি দেখেছি যে অনেক দিন থেকে নাম দেওয়া হচ্ছিল নির্দেশক, অভিনয় এবং এই নাটক এবং নির্দেশনায় নাম থাকতো অমুকের। আরে নাট্যকারের দুঃখটা বলো, আমি নাট্যকার নাম থাকে না। নাট্যকারের কথায় আসছি। নাট্যকার সবচেয়ে অবহেলিত, এবং এটা তুমি নাট্যকার বলে বলছি না, আমি একটা থিয়েটার করি রমকম বলে, সেখানে এই কথাটাই তুলেছি। হ্যাঁ, একাধিকবার বলি, সেখানে আমি নাট্যকারের পাঠ করি, আমি বারবার বলি যে মানে এই নাট্যকারকে মানে যেমন প্রায় ওটা একটা যদি আলো বা মঞ্চর নাম দেওয়া হয়, নাট্যকারকে দেওয়া হয় না, অথচ যিনি নাটকটা লিখেছেন, মানে যাকে দিয়ে শুরু প্রায়, তাকে ভুলতে মানুষ সহজেই পারে, এবং এটাই এখানে একটা অবহেলা আছে। কিন্তু আমার বলার কথা যেটা, সেটা হচ্ছে গ্রুপ থিয়েটারের স্ট্রাকচারের মধ্যে ছিল যে অভিনেতা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, কিন্তু অভিনয়ের বিষয়টাকেই একটা সময় কিন্তু সবচেয়ে বেশি অবহেলা করা হচ্ছিল। আইডিয়া বলো, নির্দেশনা বলো, মঞ্চসজ্জা বলো, সমস্ত কিছু ঠিক আছে বা করবার চেষ্টা হচ্ছে, কিন্তু অভিনয়টা যে একটা আরও উৎকৃষ্ট একটা মানের বিষয় হতে পারে, সেটাকে কিন্তু কম ধরা হচ্ছিল, এবং এরই ফলশ্রুতি হিসেবে অভিনেতা অভিনেত্রীর কোনো মানে চেনানোর বা তাকে চেনবার কোনো বিষয় থাকছিল না। তো সেইখানে এই যখন আমার মনে হলো, আমি কাউকে কোট করিনি যে দেখো আমার নাম দিতে হবে, কিন্তু যে নির্দেশক আমাকে নিলেন এবং আমার নামটা দিয়ে বিজ্ঞাপন করলেন, তখন কিন্তু একটা ঘরানা ভেঙে গেল। আবার বলছি, মানে এখানে অভিনেতা আছেন, যে অভিনেতা কিন্তু অভিনয় করবেন, যার অভিনয় আপনি খানিকটা দেখতেও পারেন। হ্যাঁ, তার মানে এই যে একটা নামের লড়াইও হলো, সেটা আমার মনে হয় একদিক থেকে ভালো। তার কারণ হচ্ছে শেষমেশ তো থিয়েটারে অভিনেতাই তো নাট্যকারকে প্রকাশ করেন, অভিনেতাই তো মঞ্চসজ্জাকে আঁকড়ে ধরেন, যাকে বলে শেষ যোদ্ধা, মানে শেষ তাকেই যোদ্ধা, তো। একেবারেই তাই, একেবারেই। মানে সেই শেষ যোদ্ধা যদি সম্মান না পান, তাহলে যুদ্ধ করবেন কি করে? তা আমি জানি না। তো আমার নিজের ব্যক্তিগত মনে হয় এগুলো কোনো কিছুই যায় আসে না যদি থিয়েটার ঠিক হয়। ঠিকই না, কিন্তু একটা ভালো দিক হয়েছে যে মানে নাটকে স্টার হওয়ার ফলে লোকে দেখতে আসছে থিয়েটারটা, এবং দেখতে আসছে এই ব্যাপারটা যে আগে কী হতো, সিনেমা থেকে লোককে আনতে হতো, কিংবা অন্যখান থেকে লোককে আনতে হতো, সেইটা না করে একজন থিয়েটারের লোক সে এতটা জনপ্রিয়তা লাভ করছে, এটা একটা কিন্তু বিরাট ব্যাপার, এটা মানে আমাদের গর্বের ব্যাপার। সেই হিসাবে একটু অন্য প্রসঙ্গে যাই, একটু অভিনয়ের অন্য প্রসঙ্গে যাই। তোমার তুমি যখন একটা নতুন নাটকের অভিনয় করার অফার আসে তোমার কাছে, ধরো কেউ চাইলো করতে, তোমাকে কোনটা বেশি আকর্ষণ করে, নাটকটা না চরিত্রটা? এটা খুব আলাদা করে বলা মুশকিল। মানে অভিনেতা হিসেবে আমার যে চরিত্রটা আছে, আমাকে যেটা করতে বলা হবে, সেইটা নিয়ে একটা উন্মাদনা ভেতরে থাকি। এটা স্বার্থপরের মতো থাকে, এটাও অস্বীকার করব না। কিন্তু এটাও ঠিক, একটা চরিত্র অসাধারণ বাংময় হয়ে উঠলো এবং সেটা দারুণ ভালো লাগবে আমার তখনই যখন থিয়েটারটা নাটকটা মানে নাট্যকর্মটা ভালো হবে। তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে যে যে নাটকটা পাণ্ডুলিপিটা পেয়েছি হাতে, সেইটা তো এই দুটো খুব মিলেমিশে থাকে। কিন্তু আমাকে যদি বলো যে দারুণ একটা নাটক, অথচ তোমাকে যে চরিত্রটা করতে বলা হচ্ছে সেই চরিত্রটা ততটা ইন্টারেস্টিং নয়, তুমি কি বেছে নেবে? তো আমি এই প্রমাণ কিন্তু একাধিকবার দিয়েছি, মানে আমি করেছি কিন্তু ওই থিয়েটার। আমি সম্প্রতি বোমা বলে ওই যে নাটকটা করি, আমার নিজের ব্যক্তিগতভাবে নাটকটা খুব পড়ে বা শুনে ভালো লেগেছিল প্রথম দিন। তো আমি তুলনামূলকভাবে একটা ছোট চরিত্র করি, যদিও চরিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং নাটকটা মঞ্চস্থ হয়ে যাওয়ার পর অনেকেই বলছেন যে ওটাই কেন্দ্রীয় চরিত্র, যদিও তার উপস্থিতি কম। কিন্তু সেটা তো আমি করলাম নাটক যখন তৈরি হলো, কিন্তু নাটক পড়লে সেরকম মনে হতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো খুব মিলেমিশে থাকে। যদিও আমি স্বার্থপরের মতো আমার অভিনীত চরিত্রটার দিকে লোভীর মতো তাকিয়ে থাকি। সে তো বটেই, সে তো বটেই, সে যে কোনো অভিনেতাই হয়তো থাকবে। কিন্তু যেটা এখানে বলে না যে দের ইজ নো স্মল রোল, স্মল ক্যারেক্টার, বাট ইজ অনলি স্মল অ্যাক্টর। ওকে, বাংলাতে ওই কথাটাকে বলে অনেকে, যে চরিত্র বড় হয় না, অভিনেতা বড় ছোট হয়। সেটা আমি বিশ্বাস করি, কিন্তু এটাও বিশ্বাস করি একই সঙ্গে, কিন্তু একজন ইম্পর্ট্যান্ট অভিনেতাকে যদি নিয়মিত ওইটাই প্রমাণ করতে যেতে হয়, তাহলে সে বেচারির বড্ড কোণঠাসা অবস্থা। সেই। আচ্ছা, তুমি অনেক বায়োপিক্সে অভিনয় করেছো, বেশ কয়েকটি, বোমার প্রসঙ্গ এলো, এবং এর আগে তুমি তোমাকে রুদ্রসঙ্গীতের, হ্যাঁ রুদ্রসঙ্গীত, এবং আরেকটা নাটক করছো সব, ভাদুরী করেছি, নিঃসঙ্গ সম্রাটের, এখন অজিতেশ বন্দ্যোপাধ্যায় সাজি। অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তো তোমার এই বায়োপিক্সগুলো করার জন্য তুমি কিভাবে প্রস্তুতি নাও, কীরকম প্রস্তুতি নাও তার জন্যে? আচ্ছা, ধরা যাক কিংবা আরেকটু জেনারেলভাবে বলি, তোমার এমনি একটা চরিত্র যখন অভিনয় করতে যাও, তোমার প্রস্তুতিটা কি? হ্যাঁ, সেইটাই বলি, বরং আমি ওইটার কাছেই যাচ্ছিলাম, যে এরকম নয় যে দেবব্রত বিশ্বাস সাচ্ছি বা শিশির কুমার ভাদুরী যখন সাচ্ছি
বা বিবেকানন্দ যখন সাজছি, তখন সেই পদ্ধতিটা, মানে সেই চরিত্রায়নের পদ্ধতিটা অন্যগুলোর থেকে একেবারে আলাদা। মানে বেসিক্যালি আমি যখন নিজের বাইরে একটা অন্য চরিত্র করতে যাই, তখন আমাকে একটা কতগুলো পদ্ধতি আহরণ করতে হয়, সেটা সব চরিত্রের ক্ষেত্রেই সমান। আমি যখন মানে যে কোনো একটা চরিত্র করি, সত্যিই বলছি যে আমার কিভাবে যে চরিত্রটাকে খুঁজে পাবো এটার কোনো বাঁধা ধরা রাস্তা থাকে না, কিন্তু কতগুলো নিয়মের, বাঁধা ধরা নিয়মের ভেতরেই আমি পড়তে পড়তে কোনো একটা নতুন নিয়ম আবিষ্কার করার চেষ্টা করি। একটা বলতে পারি যে একটা চেষ্টা করি প্রত্যেক চরিত্রে একটা ফিজিক্যাল প্রেজেন্স, আমি সবসময় বলি একটা শারীরিক উপস্থিতি থাকে। ও কথা বলবার আগে, কোনো সংলাপ বলবার আগে, ও মানুষটা যখন মঞ্চে আসে তাকে দেখে আমার একটা গল্প তৈরি হয়। আমি মনে মনে ভাববার চেষ্টা করি যে ও লোকটার মধ্যে এই এটা খ্যাপাটে আছে, লোকটা কি একটু পাগলাটে আছে, কি বড্ড দয়ালু আছে, এরকম নানান রকম একটা কিছু মনে হবে। সেই ফিজিক্যাল প্রেজেন্সটা শরীরের মধ্যে তৈরি করার চেষ্টা করি প্রথম, টেক্সট থেকে, টেক্সটে যা বলা আছে তার উপর ভিত্তি করে। এর সঙ্গে দেখবার চেষ্টা করি চরিত্রর বয়স, এক্সপিরিয়েন্স, এই দুটো পেলে তখন তার ফিজিক্যাল প্রেজেন্স আর এক রকম তৈরি হয়। আর সবচেয়ে বড় যেটা বলে আমার মনে হয় সেটা হচ্ছে চরিত্র টেম্পারামেন্ট, মানে প্রত্যেক চরিত্রের একটা আলাদা মেজাজ থাকে। সেই মেজাজটাই হচ্ছে চরিত্রের গন্ধ আমার কাছে মনে হয়। সেইটা টেক্সটে লেখা থাকে, কখনো সে নিজের মুখে বলে, আবার কখনো অন্য লোক তার সম্পর্কে কথা বলতে গিয়ে সেগুলো জানান দেয়। আর এর সঙ্গে এই আমরা যারা মানুষ জীবনে বাঁচি, তারা প্রত্যেকেই এই সমাজের সঙ্গে, সমাজের কাছে নিজেকে একরকমভাবে প্রকাশ করতে চাই যে বাকি সমাজটা আমাকে এইভাবে দেখুক, তার একটা গঠন আছে সেই রকম। সেই জন্যই আমি সেই রকম করে চুল আঁচড়াই, সেই রকম জামা কাপড় পরি, সেই শব্দ চয়ন করি, সেই রকম করে হাঁটি, যে আমাকে সমাজ এই রকমভাবেই দেখুক। তো এই প্রত্যেকটা চরিত্র যেগুলো অভিনয় করি তাদের ক্ষেত্রেও এইরকম একটা গল্প আছে, সেই গল্পটাকে আবিষ্কার করার চেষ্টা করি। এখন বায়োপিক যখন করি তখন হয় কি, যখন দেবব্রত বিশ্বাস করছি তখন আমি প্রথমেই না বলেছিলাম এই কারণে যে আমি না গায়ক নই, আমি তেমন গান গাইতে পারি না, তো আমি কেন একজন গায়কের পাঠ করব। কিন্তু যখন নাটকটা পড়লাম এবং ব্রাত্য যখন আমাকে বারবার বলতে থাকলো, তখন আমি দেখলাম, আবিষ্কার করলাম ওখানে গান তো ওনার সিডিতে, ক্যাসেটে পাওয়া যায়, গানটা তো লোকে শুনতে চায় না, শুনতে চায় মানুষটার অন্তর্গত যে সঙ্গীত আছে সেই সঙ্গীতটাকে, এবং সেটা একটা অপূর্ব সঙ্গীত ওই মানুষটির ক্ষেত্রে। তো আমি তখন ধরবার চেষ্টা করলাম সেই গানটা, ভেতরের গানটা, যে গানটা উনি প্রায়শই গাইছেন সংসারে, বন্ধুর সঙ্গে, বান্ধবীর সঙ্গে, কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। তো এইটা কিন্তু সব চরিত্রের ক্ষেত্রেই সমান, শিশির ভাদুরীর ক্ষেত্রেও, বা এমনি সাধারণ চরিত্রের ক্ষেত্রে। সেটা মানুষ, সেই মানুষটা তো তার একটা গল্প বলতে চাইছে, তো সেই গল্পটাকেই আবিষ্কার করতে চাই। এবং সেটা এইগুলোর ক্ষেত্রে আমি আমার আপন মনের মাধুরী মিশিয়ে যেটা করব সেটাই দর্শক দেখবেন, কিন্তু এদের ক্ষেত্রে কতগুলো ক্লু সমাজ দিয়ে রেখেছে, মানে ইতিহাস দিয়ে রেখেছে। এবং যেহেতু এরা খুব বেশি দূরের না, লোক নয়, হ্যাঁ, সেই কারণেই এটাকে, ওইগুলোকে একটু খানিকটা নকল নবিশি করি বটে। কিন্তু আমি সত্যি কথাই বলছি, সৌম্য মিত্রের কথায় ছিল, তারও আগে রবীন্দ্রনাথও বলেছেন যে অভিনয় হরবোলার কাণ্ড না, নকল নবিশিও না। অভিনয়ের ক্ষেত্রে যেটা, মানে আবার এর ক্ষেত্রে প্রকাশ করছি, যেটা রবীন্দ্রনাথ অসাধারণ বলেছিলেন, যে অভিনয় বস্তুটা কী, তাহলে অভিনয় বস্তুটা অনেকটা স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া ভিতরের লীলা দেখাইবার ভার নেয়। এই যে স্বাভাবিক, তুমি সুদীপ্ত, তোমাকে নিয়ে আমি অভিনয় করব, কিন্তু সুদীপ্তকে আমি এই এই যে চেহারাটা তোমার, এইটা তো মেকআপ করে পোশাক পরে আমি তৈরি করলাম, কিন্তু ভেতরের লীলাটা, ওটাই তো অভিনয়, ওইটাই তো আমাকে আবিষ্কার করতে হবে। এবং সেই সেই সুরটা খুঁজে বার করা, ধরো তুমি অরবিন্দই করছো কিংবা রবীন্দ্রনাথ কিংবা বিবেকানন্দ, যাই হোক, তার সেই ভেতরের সুরটা খুঁজে বার করাটাই হচ্ছে অভিনেতা। এবং তুমি যেটা বললে সেটা যে কোনো চরিত্রের ক্ষেত্রে যা হয়, তাই একই সেই এবং প্রিপারেশন। আমি তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, তো আমাকে একজন জিজ্ঞেস করলেন যে তুমি এই যে বিবেকানন্দ করবে বা এই যে শিশির ভাদুরী করতে গিয়ে এগুলো পড়লে, কিছু পড়াশুনো করলে কি? আমি বললাম হ্যাঁ পড়লাম, বইটই পড়লাম, কিন্তু রিহার্সাল করতে গিয়ে দেখলাম ওগুলো কোনোটাই কাজে লাগছে না। এখন আমার এই পড়াটা কি বৃথা গেল? আমি দেখলাম না, আমি অয়দিপুস নাটকটা করছি যখন, তখন তার কিছু কিছু ক্লু ওখান থেকে মনে হলো, আরে এটা ওখানে পড়েছিলাম, এটা দেখি তো এখানে প্রয়োগ করে। সুতরাং এই ওই ওই বাংলা শব্দগুলোর মতোই, যে জীবনের ধন কিছুই যায় না ফেলা। যায় না ফেলা, এবং সেটা সত্যি। এবং জীবনের কিছু যায় না ফেলা থেকে আমি একটা ওই সূত্র নিয়ে বলি, তোমার বাবা যাত্রায় অভিনয় করতেন, এবং যাত্রা দেখে এর কথা হচ্ছিল, বড় হয়েছি, আমিও বড় হয়েছি যাত্রা দেখে। যাত্রা কখনো করেছো বা করার ইচ্ছা আছে?
না, আমার খুব ইচ্ছে আছে, কিন্তু এখনকার যাত্রা, আমি যে যাত্রাগুলি দেখেছি সেই যাত্রার ধরনটা এখন পাল্টেছে, অনেকটাই পাল্টে গেছে। তো এই যাত্রাটা করবার আমার খুব ইচ্ছে নেই, যেটা থিয়েটারও না, যাত্রা না, তার মাঝামাঝি। বরং যে যাত্রা আমরা দেখেছি বা যাত্রাকে যে রূপে আমরা জানি, যাত্রার যে নিজস্ব পরিচয়, সেইটা যদি আমরা করতে পারি, মানে আমার সেইটা করার খুব লোভ আছে। কিন্তু সেই যাত্রাটা খুব কম হয়, হয়তো অদূর ভবিষ্যতে আমি কখনো করবো যাত্রা, কিন্তু প্রফেশনালি যাত্রা করার যে জায়গাটা, সেটা একটু গোলমেলে হয়ে গেছে। আমি আজকের যাত্রার কথা বলছি, কিন্তু হয়তো আবার ফিরবে যাত্রা, কেননা যাত্রা মরবে না। এতদিনেও যখন যাত্রা মরেনি, আমি বিশ্বাস করি যা কিছু লোকাল এবং ইন্ডিজিনাস আর্ট ফর্ম, সেগুলো বেঁচে থাকবে। সেগুলোকে আমরা জানবো যে সেগুলো ক্ষয়িষ্ণু, মরে যাবে, কিন্তু মরবে না, তার কারণ ওগুলোর সঙ্গে মাটির যোগ আছে। এবং আমাদের আমাদের নাট্যকর্মীদের একটা দায় আছে, যেটা শিশির কুমার ভাদুড়িও বলেছিলেন এক সময়, সৌম্য মিত্রও বলেছেন, যে যাত্রা হলো সেই আর্ট ফর্ম বা সেই আমাদের আদি নাটক, যেটাকে জগতের সামনে আমাদের নিজস্ব জিনিস বলে তুলে ধরা যেত, এবং যেটা আদতে খুব আধুনিক। ওই যে রস্ট্রামের ওপর দাঁড়িয়ে কখনো রাজপ্রাসাদ, কখনো সরোবর, কখনো যুদ্ধক্ষেত্র করে তোলা, আমরা ব্রেক্সট নিয়ে এত কিছু বলি, কিন্তু সত্যিই তো আমরা যাত্রাকে সেইভাবে সম্মান করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমার যাত্রা করার অভাবনীয় লোভ আছে। হ্যাঁ, সেই আমি মানে ভাবছিলাম যে হয়তো নিশ্চয়ই তোমার মনে ইচ্ছাটা থাকবে। একটু অন্যদিকে যাই, যেহেতু একটু আগে কথা হচ্ছিল, ঘরানা ভাঙার কথা হচ্ছিল, তুমি তোমার দল থেকে, দলের গণ্ডির বাইরে বেরিয়ে আরও বৃহত্তর নাট্য জগতের সাথে নিজেকে মানে মেলানোর চেষ্টা করেছো। তোমার কি মনে কখনো এ হয়েছে যে ঠিক আছে, আমি বাংলা নাটকের বাইরেও কিছু করি? কারণ তুমি তো এই আন্তর্জাতিক এত বিদেশে আসছো, একটু নিজেকে আরও বেশি ছড়ানো। না, এটা মনে হয়েছে, কিন্তু মনে হওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে, এই যেমন ধরো আমি তোমার সঙ্গে যে এখন ইন্টারভিউটা দিচ্ছি, সেটা তো আমি ইংরেজিতেই দিতে পারতাম, তবু যে বাংলায় দিচ্ছি, এটা একটা আমার পরাজয় বটে। আবার একটা দিকে আমি বলি, আমি অভিনয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে, আমি জানি না, আমি ওই এক্সারসাইজ, আমি হিন্দিতে নাটক করেছি, তো সেটা একটা মানে এক্সপিরিয়েন্স বটে, কিন্তু খুব নিয়মিত করিনি, একটা নাটক করেছি। করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, যে অভিনয় বস্তুটা এমন একটা কাণ্ড, অন্তত আমি যেরমভাবে বুঝতে পেরেছি, সেখানে আমার এক্সপ্রেশন, আমার পারা না পারা, আমার আবিষ্কারগুলো এত আমার একটা ভাষার সঙ্গে মিলেমিশে হচ্ছে, যে ভাষাটার মানে খুঁটিনাটি, যে ভাষাটার সঙ্গে আমার বোঝাপড়া প্রায় আমার জন্মের সঙ্গে লেগে রয়েছে। মানে এটা আমার ভুল বিশ্বাস হলেও হতে পারে, কিন্তু এই ঘটনাটা এরকম। ভুল নয়। না, আমি বলছি সেখানে আমার এই আবেগ প্রকাশের, আমার আনন্দ প্রকাশের, আমার সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে কি বলবো, অভিব্যক্তিগুলি প্রকাশের ক্ষেত্রে ভাষা একটা তো বড় বিষয়, কারণ ভাষাকে অবলম্বন করেই আমি প্রকাশ করব। তো সেইখানে দেখেছি যে আমি আমার নিজস্ব ভাষায় যতটা সহজ, স্বচ্ছন্দ এবং একেবারে মানে কি বলবো, মোক্ষম, সেটা অন্য ভাষায় দেখেছি একটু আমার সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে বলে মনে হয়েছে। সেটা হতে পারে যে ওই ভাষাটার প্রতি দখলের ক্ষেত্রে আমার একটা মানে অসুবিধে হয়েছে, বা আমি কম পারি ওটা, বা কম বলতে পারি সেটার জন্য। তবুও আমার মনে হয়েছিল এটা, যে এটা প্রকাশ এমন একটা জিনিস, কিন্তু পৃথিবীব্যাপী অনেক মানুষই এই কাজটা করেছেন, না করার কিছু নেই। আমার হয়তো সেই সেই এক্সারসাইজের মধ্যে ঢুকলে হয়তো এটা আর তখন প্রতিবন্ধকতা থাকবে না, কিন্তু এখনো অবধি এটা মনে হয়েছে বলে আমি কখনো ঝাঁপিয়ে পড়িনি, কিন্তু এটা করতে পারলে ভালো হতো আমার মনে হয়। মানে তোমাকে যদি কেউ বলে যে এখানে একটা ইংরেজিতে নাটক করব, দেবশঙ্কর, এসো, তুমি না বলবে না? আমি না বলতে চাইবো না, কিন্তু আমার ক্ষমতা বা আমার ইয়েটা তো, সে আমার যখন বলবে অ্যাক্টর হিসেবে তো বলবে, তো তখন আমাকে তো বিচার করতে হবে, আচ্ছা আমি আমার পুরোটা দিতে পারছি তো, পারবো তো। তো সেই আজকে পিটার ব্রুকের মতো কেউ যদি তোমাকে এসে বলেন যে মহাভারত যেমন ইন্টারন্যাশনাল কাস্ট নিয়ে উনি করেছিলেন, একটা সেরকম ধরনের কাজ, এটা এটা খুব মানে উত্তেজনার কথা। আমি সঙ্গে সঙ্গে বলবো যে হ্যাঁ করব, কিন্তু আমি এই কথাও বলছি, আমি এই লোভ সম্বরণ করেছি। মানে আমি যদি, পিটার ব্রুক অনেক সময়ই আমি নানান রকম কাজ করেছেন, তার মধ্যে এটাও আছে যে তার সেই মাটির কাছাকাছি কোনো গল্প যদি হয়, তাকে নিয়েছেন, এবং তাকে অনেক সময় তার ভাষাতেও স্বাধীনতা দিয়েছেন, এরম করেছেন। তো আবার উল্টোটাও লাগে। তো সেটা একটা বিরাট ব্যাপার, সত্যি সত্যি কথাই বলছি, তখন হয়তো জীবন পণ করে লেগে পড়া যেতে পারে। কিন্তু আমি একটু ভীতু লোকও আছি এই বিষয়ে। ভীতু এই কারণেই বলছি যে আমি এই যে তোমার সঙ্গে ইন্টারভিউটা দিচ্ছি, আমি ইংরেজিতে দিতে পারতাম না তা নয়, কিন্তু আমি যে শব্দগুলি ব্যবহার করলাম বলে যে আরাম হলো, এই সময়টা বেঁচে সে তো থাকলাম, নিশ্চয়ই, সেই তৃপ্তিটা কিন্তু সেই পেতাম না। তৃপ্তি সেই তৃপ্তি হবে না। এবং
যেমন যেমন আমরা যখন মহাভারতটা পিটার ব্রুকে দেখি, তখন অনেক যারা ভারতীয় বংশোদ্ভূত তাদের অসুবিধে হয়, তাদের অসুবিধা হয়। কিন্তু অন্য দিক দিয়ে ভাবলে যে ভারতীয়র জন্য তো খালি হচ্ছে না, এটা না সেই তো সেটা তো সেটা ঠিকই। হচ্ছে তো একটা আরো বেশি আন্তর্জাতিক অনেক দর্শকের জন্য। অনেক অনেক ভাষার অনেক ভাষাভাষী মানে মানুষের জন্য। কি হয়, আমি এই দেখেছি কয়েকটা নাটকে, অভারতীয়রা একজন ভারতীয়র ইংরেজিটা কীরকম উচ্চারণ করলো তা নিয়ে একদম মাথা একেবারে মাথা ঘামায় না। ঘামায় না, সেটা বুঝতে হ্যাঁ, পেরেছি। সেই সেটা ব্যাপারগুলো সেটা থাকে। ঠিকই, কিন্তু আমি বলছিলাম এক্সপ্রেশনের কথা। তো সেটার সেটার ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা তাই। তবে এটা হয়তো ওভারকাম করা যেতে পারে, না পারার কোনো কারণ নেই। এরকম সেরকম ঘটনা ঘটলে চেষ্টা দিতেও পারি হয়তো। আচ্ছা, একটু অন্যদিকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোমার নাটক নির্দেশনা করার ইচ্ছে কীরকম, এবং সেদিকে যাওয়ার কোনো প্রবণতা রয়েছে কি বা ইচ্ছে রয়েছে কি? আমি মানে অনেক আগে থেকে, মানে আমরা যখন শিক্ষানবিশি তখন থেকে কিন্তু আমি নাটক নির্দেশনার কাজ করেছি ছোটদের সঙ্গে মূলত। তো এবং সেখানে খুব ভালো কাজও করতে পেরেছি, যার বেশ কিছু ন্যাশনাল স্কুল অফ ড্রামা থিয়েটার ফেস্টিভ্যাল অবধি গেছে নান্দিকারের হয়ে। পরবর্তীকালে আমি নান্দিকারের হয়েই একটা নাটক অন্ত আদি অন্ত বলে আমি আর সঙ্গে অভিনয় করি, এটা অভিনয়ও করেছি। সেটা আমার খানিকটা নির্দেশনা করা, খানিকটা মানে নির্দেশনা করা বটে। নির্দেশক হতে আমার খুব ইচ্ছে করে, এবং যখন আমি অভিনয় করি তখন আমি খানিকটা নির্দেশনাও করি, কিন্তু নিজের জন্য, অন্যের জন্য। মানে সেটা এই নয় নির্দেশককে বিরক্ত করি, আমি অনেক সময় অনেক সাজেশন দিই যদি চান তিনি। আর না হলে নিজেকে যে প্লেস করি তখন কিন্তু সেখানে খানিকটা নির্দেশনাই চলে, অভিনেতার সঙ্গে নিজের বোঝাপড়া চলে। তাই নির্দেশনা কাজ করবার খুব ইচ্ছা আছে, কিন্তু আমি অভিনেতা পরিচয়টা এত সন্তুষ্ট থাকি, এত আনন্দ পাই, তো আমার সেটাই এখনো অবধি মানে খুব আনন্দ হয়, এইটুকু বলতে পারি। তবে ভবিষ্যতে নিশ্চয়ই নির্দেশনার কাজ করব। বাহ। একটু অন্যদিকে, ফিল্ম টেলিভিশন, ওকে, তুমি ফিল্মে ইদানিং বেশ কিছু চরিত্রে অভিনয় করছো, যদিও তোমার মানে থিয়েটারে তোমাকে দর্শক যেভাবে যতটা পাচ্ছে, ফিল্মে ততটা সেভাবে হয়তো পাচ্ছে না। সেটা কি তোমার নিজস্ব মানে নিজের চয়েস, নাকি তুমি না, সম্প্রতি আমি যে আগে একভাবে, এখন এইগুলো তো কতগুলো জগৎ, তাতে ঢোকা, তারপর আমার ইচ্ছে মতন সবসময় চরিত্র পাওয়া এরকম হয় না, একটু একটু করে সিঁড়ি ভাঙতে হয় বলেই আমি বিশ্বাস করি। তো সম্প্রতি যে ছবিগুলোতে অভিনয় করেছি সেগুলো আমার ধারণা থিয়েটারের মতো করেই পাবেন লোকে। হ্যাঁ, মানে পাওয়া উচিত। আর মাধ্যমটির নিজস্ব কিছু চাহিদা আছে, সেটিকেও আমার বোঝা, আত্মস্থ করা, তার সঙ্গে নিজের প্রকাশ, তাতে পেরে ওঠা না পারা, এইগুলো থাকে। কিন্তু সম্প্রতি আবার বলছি, যে চরিত্রগুলো করলাম এই সেগুলো সেন্ট্রাল ক্যারেক্টার শুধু না, আমি নিজেকেও প্রকাশের ক্ষেত্রেও বোধহয় একটা কোথাও একটা নিজস্ব ধরন আবিষ্কার করতে পেরেছি। তো সেই জায়গায় অনেক বেশি করেই পাবেন দর্শক বলে মনে হয়। আর এটার সঙ্গে থিয়েটারের কোনো তুলনাই হতে পারে না, থিয়েটার আমার একেবারে এতদিনের জন্মের সঙ্গী আর কি। অতএব ওটা তার একটা নিজস্ব ভার নিয়ে থাকবে। সিনেমাতেও আমি বলতে পারি যে ওই আবিষ্কার করার পথে আছি, এবং তার সঙ্গে চলছে বোঝাপড়া। আর টেলিভিশনেও কিছু কাজ করেছি, নানান রকম কাজ করেছি, অভিনয়ের কাজ তো করেইছি অনেক দিন। টেলিভিশন অ্যাঙ্কারিং সবচেয়ে পপুলার শো এখন তোমার হ্যাপি প্যারেন্টস ডে, কেমন লাগছে সেটা করতে? এটা একটা খুব মানে সৌভাগ্যের বিষয় আমি বলবো, যে আমি এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে ফাইনালি যুক্ত হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হব না, কিন্তু ফাইনালি যে নিজেকে রাজি করাতে পেরেছিলাম, এটা থিয়েটারের এক্সটেন্ডেড কাজ বলে আমার মনে হয়। আমি বলি যে আমি ওখানে বসে মানুষের সঙ্গে যখন কথা বলি, আসলে ইম্প্রোভাইজ করি, আসলে কতগুলি সিন তৈরি করি, আর কতগুলো দৃশ্য তৈরি হয়। তো সেই দৃশ্যগুলোর কোথাও একটা ক্লাইম্যাক্স থাকে, কোথাও একটা পতন থাকে, এই সমস্তটা কিন্তু একসঙ্গে চলতে থাকে। তো আমি সেটা খুব এনজয় করি, এই কারণে যে আমার সঙ্গে অনেকগুলি অচেনা মানুষ এসে বসে, যাদের আমি কিছুই জানি না, কিন্তু তাদের সঙ্গে কথা বলতে বলতে আবিষ্কার করি তাদের কথা, এবং তাদের কথার সঙ্গে মিলিয়ে নিতে চাই নিজের কথা। থিয়েটার এইভাবেই তো হয়। তাই এটাকে আমি থিয়েটারেরই একটা প্রসারিত অঙ্গ হিসেবে দেখি, এবং আমি এই কাজটা খুব এনজয় করি। যদিও টেলিভিশনের নিজস্ব কিছু নিয়ম আছে, সেই ফরম্যাট মেনেই করতে হয়, তবুও আমি বলবো যে ওই ফরম্যাটের মধ্যে আমি কোথাও একটা লাইভ জ্যান্ত বিষয় খুঁজে পেয়েছি। তুমি তো কিছু নাটক লিখেওছো, তো নাটক লেখার ব্যাপারে তোমার কি আরও ইচ্ছা আছে সেরকম? মানে সময় আমি জানি তোমার একটা একটা খুব ব্যাপার, কিন্তু না, নাটক লিখতে আমার সত্যি খুব ইচ্ছে করে। আমি আমি একসময় ভেবেছিলাম ফুটবলার হব, তারপরে আমি লিটল ম্যাগাজিন করতাম 11-12 যখন পড়তাম। তো ওই ফেজটা আমার মানে
দারুণ লাগে আমার, কিন্তু আমার সেটা করা হয়নি। তারপর আমি ছাত্র রাজনীতি করি, নানান রকম সবের সঙ্গে জড়াই, তারপর আমি থিয়েটারে এসে পড়ি। থিয়েটারে এসে পড়ার পর আমি কিন্তু কিছুদিন অবধি এটা ওটা সেটা করে ওই মক্স করতাম, নানান রকম লেখালেখি করতাম। তারপরে অভিনেতা হয়ে যাওয়ার পর যা হয়, অনেক বেশি দায় এসে যায় অন্যের কথা বলতে, নিজের নিজের মনের কথাটাকে অন্যের মানে আয়নায় ফেলে দেখতে আর কি। সেটা একটা নেশার মতো। কিন্তু লেখালেখি করতে খুব ইচ্ছে করে এবং আমি লিখতে চাইও খুব, কিন্তু সত্যি সময়ও হয় না। আর একটা হচ্ছে আমি লেখার ব্যাপারে একটা কিরম যেন মনের মধ্যে ঢুকে গেছে, ওটা আমার প্রথম কাজ না আর কি। তো সেই কারণে ওকে অবহেলা করি। কিন্তু একটা কিছু তৈরি করতে পারলে খুব আনন্দ হয়। আমি এখনো অবধি যেগুলো করতে পেরেছি সেগুলো লিখতে পেরে আমার ভালো লেগেছে, মানে আমার একটা মনের অন্যরকম কথা বলতে পারলাম বলে মনে হয়। আর সেটা যখন চেহারা পায় নাটকে, তখন সত্যি খুব মানে সেই চেহারাতে আমার কিছু ভূমিকা থাকে, কখনো কখনো থাকে না, কিন্তু সেইটা দেখতে পেলে এই যে আমার ভাবনাটা পাল্টে গেল, সেটাও একটা মজাদার বিষয়। সেটা খুব মজার ব্যাপার সত্যি, সেটা নিজেকে নতুন করে আবিষ্কার করার মতো তাই মনে হয়। একেবারেই তাই। আহ, শেষের দিকে এগোচ্ছি, যে তুমি তো বললে ছোটদের নিয়ে অনেক ওয়ার্কশপ করেছো, কাজ করেছো তাদেরকে নিয়ে, এখনও বোধহয় নান্দিকারে ওয়ার্কশপ করাও। নতুন অভিনেতা তৈরির ব্যাপারে তোমার কি মনে হয়? মানে কি কাজগুলো ঠিকঠাক হচ্ছে, নাকি তুমি তাতে আরও ইনভলভড হতে চাও? সে ব্যাপারে তোমার কি বক্তব্য? আমি অনেক সময় মানে অনেক প্রথম থেকেই, প্রায় আমি যখন 86 সালে শুরু করেছি, 87-88 সাল থেকেই ছোটদের সঙ্গে কাজ শুরু করেছি। মানে আমি যা শিখছি তা অন্যকে শেখাবার চেষ্টা করছি। এবং আজকে 27-28 বছর পেরিয়ে আসার পর মনে হয় যে এটা তো শেখানোর কাজ নয়, এটা একেবারেই নিজের তাগিদ, নিজের উন্মাদনা, শেখার নিজের কাজ এটা। অনুভূতি এবং শেষমেশ নিজে শেখার কাজ। তো সেটা শেখায় জীবন, সেটা শেখায় অভিজ্ঞতা, সেটা শেখায় সময়, এবং সেটা শেখায় তোমার তাড়না তোমার ভেতরে যদি তৈরি হয়। তো এর সঙ্গে বাইরের স্কুলগুলো বা আমাদের মতো মাস্টারমশাইগুলো ওইখানে একটা অনুঘটকের কাজ করতে পারেন। তো তিনি তোমাকে একটু 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 উত্তেজিত করতে পারেন, হ্যাঁ, বা তোমাকে হতাশ করে দিয়ে আরও উত্তেজিত করতে পারেন, যে কোনো একটা কিছু করতে পারেন। কিন্তু এর বেশি না, এর বেশিটা তুমি করতে হবে। কেন আমি নিজেকে দিয়ে এটা বুঝেছি যে আমার খুঁজে পাওয়াগুলো আমারই, আমি খুঁজে পেতে চেয়েছিলাম, তাই হয়েছিল। তবে স্কুলগুলো বা লার্নিং প্রসেসগুলো জানতে পারলে নিজের সঙ্গে বোঝাপড়া হয়, তখন ওই ধাক্কাধাক্কি শুরু হয় মনের ভেতরে। তাই এগুলো যে অপ্রয়োজনীয়তা আমি বলবো না, কিন্তু আমি বলবো যে একজন কেউ স্কুল করেছেন কিনা বা নাটকের স্কুলে পড়েছেন কিনা এটাই তার অভিনেতার সত্তার পরিচয় নাও হতে পারে। সেই অভিনেতাটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, পাশের মানুষের সঙ্গে কথা বলতে বলতে, বাসে ঝুলতে ঝুলতে, ট্রেনে ঘামতে ঘামতে এইগুলো শিখে ফেলতে পারেন। এবং তারপরে কিছু বেসিক স্কিল লাগে, সেই স্কিলগুলো তো শেখাই যায়। হ্যাঁ, মানে এটা যেহেতু আমরা তিলোত্তমা শিল্প বলি, কালেকটিভ আর্ট, সমস্ত শিল্প মাধ্যম থেকে কিছু আহরণ করা যায়। সেইগুলো যদি খানিকটা শিখে সেইগুলোকে ভাঙচুর করা যায় নিজের ভেতরে। কেননা একজন খুব ভালো কত্থক নাচেন বা একজন খুব ভালো ক্লাসিক্যাল গান করেন বলে তিনি একটি অভিনেতা হিসেবে ক্লাসিক্যাল মানুষের অভিনয় করতে গেলে অনেক সময় ফেল করতে দেখেছি। গানটা ভালো হচ্ছে, অভিনয় হচ্ছে না। তাই ওই ভাঙচুর করতে হয় নিজের ভেতরে, সেই ভাঙচুরটা সেই আবিষ্কার করে। তো আমি যেটা বারবার বলি এখন, যে আমি অভিনয় শেখানোয় সত্যিই আমি বিশ্বাস করি না, শেখানো যায় না। তো বরং শিখে নেওয়া যায়। কিন্তু কোথাও একটা, ওই আবার বলছি, একটা ঘেরাটোপ লাগে যেখানে এসে আমি অনেকগুলো মানুষের সঙ্গে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। রোজ তো আমি মঞ্চ পাই না, তো সেইখানে এই শিক্ষার ক্লাসগুলো কাজের, কিন্তু ওটাই একমাত্র উপায় নয়। মানে অভিনেতার হয়তো সর্বপ্রথম শর্ত হচ্ছে তার নিজের তাগিদটা অনুভব করা, যে হ্যাঁ, আমাকে এই এবং সেই তাগিদটাকে বাঁচিয়ে রাখা। বাঁচিয়ে রাখা। কেননা ও তো তোমাকে, তুমি তো একটা অন্য আর একটা কিছু বোঝবার চেষ্টা করছো। তাই সেই অন্য মানুষগুলো যাদেরকে তুমি তোমার শরীরে মানে ধারণ করবে, তারা অত সহজে আসবে না। তারা তোমাকে কষ্ট দেবে, মারবে, যন্ত্রণা দেবে, আঁচড়াবে, কামড়াবে। তখন যদি তুমি ওই তাগিদটা ছেড়ে দাও, তাহলে হবে না। তো বাংলা থিয়েটারের ভবিষ্যৎ সম্বন্ধে তোমার কী ধারণা? মানে কেমন অভিনেতা তৈরি হচ্ছে, নাটক কেমন তৈরি হচ্ছে, কোন দিকে এগোচ্ছে, সে বিষয়ে তোমার কি মতামত? দেখো, আমি ভেতরের মানুষ, তো ভেতরের মানুষ হিসেবে বলা খুব শক্ত। মানে বাইরে থেকে নির্লিপ্ত হয়ে দেখলে একরকম বলা যায়, হ্যাঁ, কিন্তু না, আমি, কিন্তু বাইরে থেকে বলা একরকম, না, আমি ভেতরে বলছি বলা ভেতরের একরকম। মানুষ হিসেবে আমি যেটা বলতে পারি,
আমি যখন এতগুলো থিয়েটার করছি, এতগুলো মানুষের সঙ্গে থাকছি, তখন আমার খুব আশাবাদী লাগে। আমার মনে হয় ভালোই তো, চলুক না এরকম। তার মধ্যে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, এলোমেলো কাজ হচ্ছে, আর যেগুলো ভালো কাজ বলে সমাজ স্বীকার করে নিচ্ছে, সেগুলো ছাড়াও আরও অনেক কাজ দেখে আমি মুগ্ধ হই, আরও অনেক মানুষ দেখে মুগ্ধ হই। তো আমার নিজের মানে দেখো, একটা লোক, আমি 24 ঘন্টা অভিনয় করার সুযোগ পাই, তা আমি তো বলবো এটা আদর্শ পরিবেশ, কিন্তু এটা বললে একটুখানি চালাকি হবে আমি জানি, কেননা একা আমি করছি, হয়তো সকলে এই সময় করতে পারছে না। আমি বলবো যে থিয়েটারের বাজারটা খুব ছোট, স্বল্প। ছোট। হ্যাঁ, 723 জন হাউসফুল হলে দেখে, তাও দেখে না মানে হাউসফুল তো রোজ রোজ হয় না। তো সেইটা মাথায় রেখে যারা কাজ করছেন, এবং আমার মনে হয় যে আজকের সময়টা ওই পুরনো সময়ের থেকে আলাদা, আবার সামনে যে সময়টা আসছে সেটাকেও চিনি না, তাই আজকের সময়টার যা দাবি সেই অনুযায়ী থিয়েটার হোক, আর এই শিল্প মাধ্যমের পারস্পরিক বোঝাপড়াগুলো চলুক। আমরা রেজিমেন্টেশন যেন কিছু মানে কোনো বেড়া না তৈরি করি, এবং নিজেকে প্রকাশের ক্ষেত্রে নানানভাবে নানান জায়গায় নিজেকে প্রয়োগ করে দেখি, তবেই থিয়েটারের ভালো হবে। থিয়েটার কখনো মানে ঘোমটা দেয়া মানে পর্দানসীন একটা জিনিস হতে পারে না, যেমন পৃথিবীর কোনো বিষয়ই হয়নি কোনো দিন। তাই আমার মনে হচ্ছে যে এখন কিন্তু এই মুহূর্তের কথা যদি বলো, অনেক তরুণ অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি, অনেক পরিচালককে দেখতে পাচ্ছি, যারা হয়তো অদূর ভবিষ্যতে খুব ভালো করবেন, মানে তাদেরকে সকলে চিনবেন। আমার তো বেশ উন্মাদনা হচ্ছে, উত্তেজনা লাগছে। বাহ, ধন্যবাদ দেবশঙ্কর। এই সুরেই শেষ করা যাক। আম, আমেরিকাতে তোমাকে আবার স্বাগত জানাই, যদিও তোমার যাত্রা বোধহয় শেষ হতে চললো, এবং আবার তুমি এসো, এবং ইচ্ছা থাকবে যে ভবিষ্যতে এখানে এসে কিছু কাজ করো, এবং এটা আমাদের একটা মনের ইচ্ছে আর কি। হ্যাঁ, আমি এটা এটা সত্যিই চাই। একবার ভেবেছি যে এখানে এই অ্যাম্বিয়েন্সের, এই আবহাওয়ার সঙ্গে নিজের বোঝাপড়াটা কেমন হচ্ছে, ভাব ভালোবাসাটা কেমন হচ্ছে দেখলে ভালো হয়। সেই সুযোগ এবং সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।